বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও সবচেয়ে সেরা উৎসব কিন্তু দুর্গাপুজো। কিন্তু আমাদের মতো মানুষের কি আর পুজো উপভোগ করার জো আছে? এই সময় কাজের চাপ বরং আরো বেড়ে যায়। শহরের শান্তি রক্ষার এক বড় দায়িত্ব থাকে। সেদিন ছিল তৃতীয়া। সকালে কাজের চাপ তুলনায় কম ছিল। এমন সময় স্যার, একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করবার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে বিশু, তাকে ভেতরে নিয়ে এসো। আদেশ পাওয়া মাত্র বিশু হাবিলদার সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই একজন পূর্ণবয়স্ক যুবককে আমার সামনে নিয়ে এলো। তারপর সেখান থেকে সে চলে গেল। যুবকটি আমার সামনে বসলেন এবং বললেন, আমার নাম শ্রী সুশীল চন্দ্র মিত্র। আমি একটি বিশেষ দরকারে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এই বলে তিনি একটি চিঠি আমার হাতে দিলেন। চিঠিটি খুলে দেখলাম সেটি আমারই বড় সাহেবের লেখা। তাতে লেখা ছিল, মিস্টার মুখার্জি, সুশীল চন্দ্র মিত্র নামে এক বাবু একটি বিশেষ কারণে আপনার কাছে যাচ্ছেন। তার কাছে সমস্ত বিষয় সম্পর্কে জেনে পুনরায় যদি কোনো রকম অনুসন্ধানের প্রয়োজন বিবেচনা করেন, তাহলে সেই অনুসন্ধানে নিযুক্ত হবেন। চিঠি তো পড়লাম, বড় সাহেবের আদেশ তো পেলাম। এখন বলুন আমাকে কি করতে হবে? আপনি যে কি করবেন তা আমার পক্ষে ঠিক করে বলা সম্ভব নয়। তবে আমি এখন এইটুকুই আপনাকে বলতে পারি যে আমি এখানে আমার নিজের কোনো স্বার্থে আসিনি। একটি বিশেষ কারণেই আমি আপনার বহুমূল্য সময় নষ্ট করবার জন্য এখানে এসেছি। যে জন্য আপনি আমার কাছে এসেছেন তাতে আমার সময় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আপনার মুখ দেখে আপনার মনের ভাব বেশ বুঝতে পারছি। আমার মনে হয় আপনার মনে এমন কোনো বিষয়ে সন্দেহ এসে উপস্থিত হয়েছে যে সেই বিষয়ের উপযুক্ত প্রমাণ না পাওয়ায় আপনি তা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছেন না, অথচ আপনার মন থেকে সেই সন্দেহ কোনোভাবে দূর করতেও পারছেন না। এই অবস্থায় এ বিষয়ে আমার কি মত এবং আমার মতের সঙ্গে আপনার মতের মিল হয় কিনা তাই জানবার জন্য আপনি এখানে এসেছেন। বলুন তো, আমার এই অনুমান কি ঠিক? সঠিক আপনার অনুমান। আপনি আমার মনের ভাব ঠিকই অনুমান করেছেন। আর দেখছি আপনাদের বিলক্ষণ বাহাদুরি আছে, কারণ কোনো ব্যক্তির মুখের ভাব দেখেই আপনারা তার মনের কথা অনায়াসেই বুঝতে পারেন। সে যাই হোক, আপনি যে কারণে আমার কাছে এসেছেন এখন তা খুলে বলুন। দেখি আমার পক্ষে আপনার কোনো উপকার করা সম্ভব হয় কিনা। হ্যাঁ, বলছি। বিজয়ধন মিত্রের সঙ্গে আপনার পরিচয় ছিল কিনা তা আমি জানি না, কিন্তু তার নাম বোধহয় আপনি শুনে থাকবেন, কারণ কলকাতার মিত্র পরিবারের মধ্যে এমন ধনী ব্যক্তি খুব অল্পই আছে। আর মনে হয় আপনি এটাও জানেন যে তার সংসারে আর কেউ না থাকায় এবং তার প্রথমা স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ায় আজ কয়েক বছর হলো তিনি দ্বিতীয় পক্ষে বিয়ে করেছেন। তার সাথে আমার পরিচয় না থাকলেও তার সম্বন্ধে আমি ভালোভাবেই জানি। বেশ, তো তার সম্পর্কে যখন আপনি ভালোভাবেই জানেন, তখন মনে হয় এটাও জানেন যে তিনি আমার নিতান্ত পর ছিলেন না। যদি তিনি দ্বিতীয় পক্ষ বিয়ে না করতেন এবং 1.5 বছর আগে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ না করত, তাহলে তার মৃত্যুর পর তার সেই বিশাল বিষয় সম্পত্তির উত্তরাধিকারী আমিই হতাম। কিন্তু আপনি মনে করবেন না যে আমি সেই সম্পত্তির লোভে আপনার পরামর্শ গ্রহণ করতে এসেছি। ঈশ্বর বালকটিকে দীর্ঘজীবী করুন, সেই তার পিতার বিষয় সম্পত্তি উপভোগ করুন, আমি এমনটাই চাই। কিন্তু এমন একটা ঘটনা ইতিমধ্যে ঘটেছে যার ফলে আমার মনে কেমন একটা সন্দেহ দানা বেঁধেছে। প্রায় 4 মাস হলো বিজয়ধনবাবু নাকি আত্মহত্যা করেছেন, কিন্তু আমি কথা আগে কিছুই জানতে পারিনি। একটা বিশেষ কাজে বহুদিন ধরেই আমি পশ্চিমের নানা জায়গায় ঘুরে বেরিয়ে মাত্র গত পরশু কলকাতায় এসে পৌঁছেছি। এখানে এসেই আমি প্রথম জানতে পারলাম যে বিজয়ধনবাবু আত্মহত্যা করেছেন। কিন্তু তিনি যে প্রকৃতির মানুষ ছিলেন তাতে আত্মহত্যা করা তার পক্ষে একেবারেই অসম্ভব। কলকাতায় এসে যখন আমি এই নিদারুণ সংবাদটা পেলাম, তখন এই বিষয়ে সমস্ত ব্যাপার জানবার জন্য তার বিধবা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আমি তার বাড়িতে যাই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে বিজয়ধনবাবুর মৃত্যুর কিছুদিন পরে তিনি তার পুত্রটিকে নিয়ে নিজের বাপের বাড়িতে যান, এখনো ফেরেননি। তার বাপের বাড়ি শুনেছিলাম ঢাকায়, সুতরাং সেখানে গিয়ে তার সাথে দেখা করা আমার পক্ষে সম্ভবপর ছিল না। তখন নিরুপায় হয়ে আমি বিজয়ধনবাবুর পুরনো উকিলের সাথে দেখা করি। তিনি আমাকে বলেন যে, সুশীলবাবু, আমি শুনেছি যেদিন বিজয়ধনবাবুর মৃত্যু হয় সেদিন বিকেল 5টার সময় তিনি তার অফিস থেকে রোজ দিনের মতোই সুস্থ শরীরে এবং খুশি মনে ফেরেন।
বাড়ির ভেতর ঢুকে তিনি হরিমতি নামে একজন দাসীকে দেখতে পান এবং তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, তোর গিন্নিমা এখন কোথায় রে? আগে মা ঠাকুরন তো একা একা ভেতরের বাগানে ঘুরছিলেন, এখনো মনে হয় সেখানেই আছেন। হরিমতির এই কথা শুনে বিজয়ধনবাবু সেই অবস্থাতেই ভেতরের বাগানের মধ্যে প্রবেশ করেন, কিন্তু সেখানে যাওয়ার মোটামুটি মিনিট 10 মধ্যেই সেই বাগানের ভেতর থেকে একটা পিস্তলের আওয়াজ এবং সেই সঙ্গে নারী কণ্ঠের একটা ভয় মিশ্রিত উচ্চ আর্তনাদ শোনা যায়। এই শব্দ শুনে হরিমতি এবং অন্য কয়েকজন চাকর বাকরেরা সেই বাগানের মধ্যে ছুটে এসে দেখতে পায় তাদের মালিক বিজয়ধনবাবু মৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন। তার পাশে একটা পিস্তল পড়ে আছে এবং তা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, আর তার স্ত্রী তার উপর পড়ে ভীষণ চিৎকার করে কাঁদছেন। ওরা আরও দেখে যে বিজয়ধনবাবুর বুক ভেদ করে গুলি নির্গত হয়ে গেছে। এই ভয়ানক সংবাদ পেয়ে ক্রমে পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হন। তদন্তকারী অফিসার এসে মৃতদেহ দেখে যান এবং সবশেষে রীতিমতো সাক্ষী সুবাদ নিয়ে সিদ্ধান্ত নেন যে বিজয়ধনবাবুর মৃত্যুর কারণ আত্মহত্যা। কোর্টে যেসব সাক্ষীরা জবানবন্দি দিয়েছিল তাদের মধ্যে প্রধান ছিলেন ওনার স্ত্রী। তিনি বলেছিলেন, যে সময় উনি অফিস থেকে ফেরেন সেই সময় আমি অন্তঃপুরের বাগানের মধ্যে বেড়াচ্ছিলাম। উনি যখন সেখানে আসেন তখন আমি তাকে অত্যন্ত বিষণ্ণ দেখেছিলাম, এমনকি তার চোখ দিয়ে 2-1 ফোঁটা জলও পড়েছিল। সেই সময় তিনি আমাকে সম্বোধন করে বলেন, এতদিন পর্যন্ত যেভাবে মান সম্ভ্রমের সাথে জীবনযাপন করে এসেছি, এখন দেখছি তা আর সম্ভব নয়। কারবারে অনেক অর্থ নষ্ট হওয়ায় এখন আমার সর্বস্ব শেষ হয়ে যাবে। এই অবস্থায় আমি আর আমার জীবন রাখতে চাই না। এই বলে নিজের পকেট থেকে একটি পিস্তল বার করে তিনি নিজের বুকে গুলি চালিয়ে দেন। তাঁর এই অবস্থা দেখে আমি চিৎকার করে উঠি, কিন্তু তাকে ধরার আগে তিনি সেখানে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। উকিলের কাছ থেকে আমি বিজয়ধনবাবুর মৃত্যু সম্পর্কে যতটা জানতে পেরেছিলাম তা আপনাকে বললাম। আপনি যা জানতে পেরেছেন তা তো আমাকে বললেন, কিন্তু কী কারণে সেই মৃত্যু সম্পর্কে আপনার মনে সন্দেহ উপস্থিত হয়েছে আমি সেটাই জানতে চাই। আমার সন্দেহ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে বলতে পারি যে প্রথমত বিজয়ধন মিত্র সেদিন যখন বাড়িতে ফেরেন সেই সময় হরিমতির কথা মতো জানতে পারা যায় যে তার শরীর সুস্থ এবং মন প্রফুল্ল ছিল, কিন্তু তার স্ত্রী সম্পূর্ণ বিপরীত কথা বললেন। দ্বিতীয়ত, বিজয়ধনবাবুর যদি আত্মহত্যা করবার ইচ্ছাই থাকত তাহলে গুলি ভরা পিস্তল সঙ্গে নিয়ে অফিস থেকে বাড়ি পর্যন্ত কেন আসবেন? তৃতীয়ত, বিজয়ধনবাবুর যে পিস্তল সর্বদা বাড়িতেই রাখা থাকে সেই পিস্তল আত্মহত্যার 8-9 ঘন্টা আগে তিনি সঙ্গে নিয়ে অফিসে কেন যাবেন? আর যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তিনি আত্মহত্যা করবার জন্যই সেই পিস্তল অফিসে নিয়ে গিয়েছিলেন, তবে সেখানেই আত্মহত্যা করলেন না কেন? চতুর্থত, বিজয়ধনবাবুর কারবারের সমূহ ক্ষতি হওয়ার যে কথা উঠেছিল তা আমি খোঁজ নিয়ে দেখেছি। এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ তার মৃত্যুর পর তার তহবিলে যে পরিমাণ অর্থ মজুদ ছিল সমস্ত ঋণ পরিশোধ করতে তার 1/4 ব্যয় হয়নি। এবারে এমন অবস্থায় আপনিই বলুন তিনি আত্মহত্যা করলেন কেন? এই কয়েকটি কারণে তার মৃত্যু সম্পর্কে আমার মনে একটা সন্দেহ এসে উপস্থিত হয়েছে এবং সেই জন্যই আমি আপনার কাছে চলে এসেছি। আপনার বিবেচনায় যদি আমার সন্দেহ অমূলক বলে মনে হয় তাহলে আমি এখনই এখান থেকে চলে যাব, নচেত এই অনুসন্ধানের ভার আমি আপনার হাতে তুলে দিতে চাই। এই মোকদ্দমার অনুসন্ধান করবার আর প্রয়োজন নেই।
আমি এই ঘর থেকে না বেরিয়েই, এমনকি আমার এই চেয়ার ছেড়ে না উঠেই বিজয়ধন বাবুর মৃত্যু সম্পর্কে সমস্ত রহস্যই উদ্ঘাটন করতে পারি। আমার মনে হয় এখান থেকে আমার চলে যাওয়াই ভালো হবে, কারণ আমি বুঝতে পারছি যে এই মৃত্যুর অনুসন্ধান আগেও আপনি করেছেন। এ আপনার সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এই মোকদ্দমার অনুসন্ধান করতে কেউই আমাকে কখনো নিযুক্ত করেননি, বা আজ পর্যন্ত এ সম্পর্কে কেউই আমার মতামত জিজ্ঞেস করেননি। তবে কি আপনি সংবাদপত্রে এই ঘটনা পাঠ করে কেবলমাত্র নিজের কৌতূহল নিবারণের জন্য এই অনুসন্ধান করছেন? না, সে স্বভাব আমার নেই। আমার ওপর অনুসন্ধানের ভার না পড়লে আমি কখনো সেই অনুসন্ধানে নিযুক্ত হই না। হ্যাঁ, তবুও আমি বলতে পারি কিভাবে বিজয়ধন বাবুর নিজের পিস্তল তার পাশে পাওয়া গেছে। আরও বলতে পারি আসলে কে তাকে হত্যা করেছে এবং এইভাবে হত্যা করবার কারণই বাকি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে আপনি বলছেন যে আপনি মোকদ্দমার অনুসন্ধান করেননি, অথচ কে এবং কী জন্য বিজয়ধনবাবুকে হত্যা করেছে সেটা আপনি জানেন। এমন অবস্থায় হয় আপনাকে জাদুকর বলে মেনে নেব, আর না হয় মনে মনে ভাববো যে আপনি আমাকে বোকা বানাচ্ছেন। না 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 না, আমি জাদুকর নই, আর আপনাকে বোকা বানানোর ইচ্ছেও আমার নেই। সম্প্রতি আমি যে বালুক চুরির মোকদ্দমায় নিযুক্ত ছিলাম তার ইতিহাস আপনাকে বলছি। মনোযোগ দিয়ে শুনলে আপনি সব কথাই ভালোভাবে বুঝতে পারবেন। 4 দিন আগের কথা, পণ্ডিত কৃষ্ণানন্দের বালক চুরির মোকদ্দমায় আমি নিযুক্ত হয়েছিলাম। প্রথমেই আমি পণ্ডিত মশাইয়ের বাড়িতে যাই। সেখানে তাঁর সাথে সাক্ষাৎ হয় এবং তার পুত্র কিভাবে অপহৃত হয়েছে তার সম্পূর্ণ বিবরণ দিয়ে তিনি আমাকে সব বুঝিয়ে দেন। তিনি বলেন, গত 2 বছর আমি এই বাড়িতে বাস করছি। আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী, একজন চাকরানী এবং একটিমাত্র 1.5 বছর বয়সের পুত্র সন্তান আছে। আমার সেই ছেলেটিকে অপহরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যের সময় প্রতিদিনের মতোই আমার বাড়ির চাকরানীটি আমার ছেলেকে কোলে নিয়ে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যের পর সে ফিরে এসে বলল, বাবা ঠাকুর, সন্ধ্যেবেলা যখন আমি বড় রাস্তা দিয়ে খোকাবাবুকে কোলে করে নিয়ে ফিরছিলাম, সেই সময় একটা বড় বাড়ির সামনে একজন মহিলার সঙ্গে আমার দেখা হয়। খোকাবাবুকে আমার কোলে দেখে সে আমার কাছে এসে আদর করে, আমার কোল থেকে তাকে কোলে উঠিয়ে নেয় আর খোকার মুখে চুমু খেতে থাকে। তারপর আমাকে বলে যে আমার মনিব এই বাচ্চাটিকে দেখলে না খুব খুশি হবেন। এই, তুমি যদি 5 মিনিটের জন্য বাচ্চাটিকে আমার মনিবের কাছে ওপরে নিয়ে যেতে দাও, তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো গো। তার এই কথায় বিশ্বাস করে আমি তার প্রস্তাবে রাজি হই। তখন সেই মহিলাটি খোকাকে কোলে করে বাড়ির মধ্যে ঢুকে যায়। আমি দরজার কাছেই দাঁড়িয়ে থাকি। এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে যায়, কিন্তু খোকাকে নিয়ে সে আর ফিরে আসে না। এদিকে বাইরে দাঁড়িয়ে থেকে থেকে ক্রমে রাত বাড়লে আমি বাড়ির মধ্যে গেলাম, কিন্তু চাকরানী ফিরে এসে যখন এই খবর আমাদের দিল, তখন আমাদের মনের ভাব যে কেমন হলো তা আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন। এই খবর শুনে কি করব না করব কিছুই ঠিক করতে না পেরে আমরা পুলিশে খবর দিই। তারা যথেষ্ট পরিশ্রম করে সেই রাত থেকে খোকার অনুসন্ধান করছে। খোকার হুলিয়া ছাপিয়ে শহরের সব জায়গায় মেরে দিয়েছে। রেল স্টেশন এবং শহর থেকে বেরোনোর যে সমস্ত পথ আছে সেই সমস্ত জায়গাতে পাহারার বন্দোবস্ত করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমার ছেলের কোনো রকম সন্ধান করে উঠতে পারেননি। তবে তারা এইটুকু মাত্র জানতে পেরেছেন যে স্ত্রীলোকটি খোকাকে নিয়ে যে বাড়ির মধ্যে গিয়েছিল সেই বাড়ির অন্যদিকে আরেকটি ছোট গলি আছে। বাড়ি থেকে সেই গলি দিয়ে বের হওয়া যায়। আমার মনে হয় সেই স্ত্রীলোকটি খোকাকে নিয়ে সদর দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে এবং সেই গলির পাশের খিড়কির দরজা দিয়ে পালিয়ে যায়। আপনি যেভাবে বললেন তাতে দেখছি পুলিশ তো ইতিমধ্যেই প্রায় সমস্ত বন্দোবস্তই করেছে। কিন্তু সেই মহিলা যদি খোকাকে নিয়ে নৌকো বা
স্টিমার যোগে জলপথে পালিয়ে যায় তার জন্য কোনো রকম বন্দোবস্ত এখনো করা হয়নি। আমাদের মধ্যে এই সব কথাবার্তা হচ্ছে এমন সময় বিশু হাবিলদার এসে সেখানে উপস্থিত হলো। তাকে দেখে পণ্ডিত মশাই খুব ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি গো, খোকার কোনো রকম সন্ধান পেলে? হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হলো আপনার ছেলেকে একটা জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। জীবিত অবস্থায় পাওয়া গেছে তো? না, মৃত অবস্থায়। বিশুর মুখ থেকে এই খবর বের হতে না হতেই পণ্ডিত মশাই কেঁদে ফেললেন। তার স্ত্রী সেই সময় বাড়ির ভেতরে ছিলেন। তিনিও পণ্ডিত মশাইয়ের কান্নার শব্দ শুনে আর ভেতরে থাকতে পারলেন না। কই আমার খোকা কই? বলে আর্তনাদ করতে করতে লজ্জা ভয় ত্যাগ করে বাইরে আমাদের সম্মুখে এসে উপস্থিত হলেন এবং অধীর হয়ে কাঁদতে লাগলেন। তাদের এমন অবস্থা দেখে আমার তখন মনের অবস্থা যে কি হয়েছিল তা নিশ্চয়ই আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। তবুও তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম, ওর কথা শুনে আপনারা এমন অধীর হয়ে পড়লেন কেন? আপনারা তো এখনো পর্যন্ত সেই মৃতদেহ দেখেননি, তবে কিভাবে মেনে নিলেন যে সেই মৃত বালক আপনাদেরই ছেলে? স্যার, সেই মৃতদেহ যে এদের ছেলেরই তাতে আর কোনো সন্দেহ নেই, কারণ সেই বাচ্চাটির পরনে যে জামা ছিল সেই জামাই তো এর পরনেও আছে। শুধু তাই নয়, সেই সব জামায় যেমন পণ্ডিত মশাই বলেছিলেন সেই রকম নামও লেখা আছে। এমন অবস্থায় এদের অনর্থক মিথ্যে আশা দেওয়া মনে হয় আর উচিত হবে না। জামা কি একজনের গা থেকে খুলে অন্যজনকে পরানো যায় না? হতেই তো পারে যে অন্য কোনো বাচ্চা মারা গেছে আর এই বাচ্চাটির জামা তাকে পরিয়ে মৃতদেহটি ফেলে রেখে গেছে। জামা না হয় পরিবর্তন করে দিয়েছে, কিন্তু চেহারা কিভাবে পরিবর্তন করবে? এর আগেই বাচ্চাটির যে হুলিয়া ছাপা হয়েছিল তার সঙ্গে এই বাচ্চার চেহারা মিলিয়ে দেখুন, দেখবেন কোনো পার্থক্য নেই। এই সম্পর্কে আপনি কি বলতে চান? কেন, দুজন বাচ্চার চেহারা কি একই রকম হতে পারে না? যাই হোক, এখানে দাঁড়িয়ে এ বিষয়ে আমাদের এত তর্ক বিতর্ক করা উচিত না। যে বাচ্চাদের মৃতদেহ পাওয়া গেছে তা যে পণ্ডিত মশাইয়ের ছেলে নয় সে কথা আমি নিশ্চিত করে বলছি না, তবে আমার মনে হয় সেই মৃতদেহ একবার সচক্ষে দেখে সমস্ত সন্দেহ মিটিয়ে নেওয়াই কর্তব্য। এ বিষয়ে আপনার কি মত পণ্ডিত মশাই? হাবিলদারের কথা আমার পুরোপুরিভাবেই বিশ্বাস হচ্ছে। আমারও মনে হচ্ছে যে আমাদেরই সর্বনাশ হয়েছে। তবু একবার সচক্ষে দেখাই এখন কর্তব্য। সেই মৃতদেহ এখন কোথায় আছে? যেখানে মৃতদেহ পাওয়া গেছে এখনো তা সেখানেই আছে। যদি আপনি সেখানে যেতে চান তাহলে আমার সাথে চলুন, আমি এখন সেখানেই যাচ্ছি। এই সব কথাবার্তার পর দুটি গাড়ি দেখানো হলো। পণ্ডিত মশাই একটিতে উঠলেন, তার স্ত্রীও কোনো রকম নিষেধ না মেনে চিৎকার করে কাঁদতে কাঁদতে সেই গাড়িতে উঠে বসলেন। আরেকটি গাড়িতে আমি এবং হাবিলদার উঠলাম এবং যেখানে সেই বালকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সবাই মিলে সেখানে গিয়ে উপস্থিত হলাম। মৃত বালককে দেখে পাছে কোনো রকম অঘটন ঘটান এই ভেবে পণ্ডিত মশাই ও তার স্ত্রীকে গাড়ি থেকে নামতে দিলাম না। গাড়ির মধ্যে থেকেই সেই মৃতদেহ দেখে তারা আরও উচ্চস্বরে কেঁদে উঠলেন এবং বললেন, আমাদের ছেলে। ওদের এমন অবস্থা দেখে কোচম্যানকে ইশারা করতে সে গাড়ি নিয়ে একটু দূরে সরে গেল। তখন আমি সেই মৃত বালকটিকে ভালোভাবে পরীক্ষা করে দেখলাম। তারপর পণ্ডিত মশাইকে সেখানে আনিয়ে তাকে বললাম, আপনি ভালো করে দেখুন তো এই বালকটি আপনার ছেলেই কিনা, কারণ আমার মনে হয় এ আপনার ছেলের মৃতদেহ নয়। এ আমারই ছেলে। মাফ করবেন, এ কখনোই আপনার ছেলে নয়। আপনি কি বলতে চান যে একজন বাবা তার নিজের ছেলেকে চিনতে পারবে না? আমার তো তাই মনে হচ্ছে। এ আপনার ভারী অন্যায় কথা। আপনি বলতে চান যাকে আপনি এর আগে কখনো দেখেননি তাকে আপনি চিনতে পারলেন, আর তার নিজের বাবা মা তাকে চিনতে পারবে না? আমার তাই বিশ্বাস। কেবল বিশ্বাস কেন বলি, আমি এখনই তা প্রমাণ করে দিচ্ছি। আমি নিজে ডাক্তার নয়, কিন্তু এই কর্মজীবনে এত মৃতদেহ দেখেছি যে এর অবস্থা থেকে আমি সহজেই অনেক কিছু বুঝতে পারছি। এই যে বালকের মৃতদেহ সামনে পড়ে রয়েছে, একে কেউ হত্যা করেনি, স্বাভাবিক রোগে এর মৃত্যু হয়েছে। ডাক্তারি পরীক্ষা হলেই বুঝতে পারবেন আমার কথাটা কতটা সত্যি। আচ্ছা পণ্ডিত মশাই, আপনাকে আরেকবার একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন। কাল আপনার বাড়ির ঝি সে সেকে কখন জীবিত দেখেছিল?
সন্ধে 6:30টার সময়ও তো আমার ছেলে জীবিত ছিল। তার মানে এক কথায় এই দাঁড়ায় যে 24 ঘন্টার আগে আপনার ছেলের মৃত্যু হয়নি তা নিশ্চিত। 24 ঘন্টা কি? আমার ছেলে তো 16 ঘন্টা আগেও জীবিত ছিল। তাহলে আমার যতটুকু জ্ঞান তাতে আমি বেশ বুঝতে পারছি এই যে বালকটির মৃত্যু অন্ততপক্ষে 2 দিন বা 24 ঘন্টার আগে হয়েছে। আর আমার এই অনুমান যদি সঠিক হয় তাহলে কখনোই আপনার ছেলে হতে পারে না। এই যে আপনার ছেলে নয় এই একমাত্র প্রমাণই আমার পক্ষে যথেষ্ট। কিন্তু আপনাকে বিশ্বাস করাতে আরো বেশি প্রমাণের আবশ্যকতা আছে। তো আপনি একটু মনে করে দেখুন দেখি, আপনার পুত্রের কোনো জায়গায় কোনো তিল, জরুল বা অন্য কোনো রকম চিহ্ন আছে কিনা? ওর শরীরের কোথায় কি চিহ্ন আছে তা তো আমার ঠিক মনে নেই। আচ্ছা, আপনার ছেলের কটি দাঁত উঠেছিল? বোধহয় 8টা, 3টে ওপরে 5টা নিচে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে ওর মা নিশ্চয়ই ঠিক করে বলতে পারবে। এই বলে পণ্ডিত মশাই তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তৎক্ষণাৎ ফিরে এসে বললেন, আমি অনুমানে যেটা বলেছিলাম সেটাই ঠিক। এই বালকের কতগুলো দাঁত উঠেছে তা আমি জানি, কিন্তু আপনি একবার সচক্ষে দেখবেন আসুন। আমার কথা শুনে পণ্ডিত মশাই আর দেরি করলেন না, একেবারে সেই মৃত বালকের কাছে গিয়ে তার ঠোঁট ফাঁক করে বললেন, এ তো দেখছি প্রায় সব দাঁতই উঠে গেছে। এই বলে তিনি এক এক করে দাঁতগুলো গুনতে আরম্ভ করলেন এবং বললেন, উপরে ও নিচে মোট 12টি দাঁত আছে। তো এখন আপনি কি মনে করছেন, কাল সন্ধ্যের পর থেকে এর একেবারে নতুন 4টে দাঁত গজিয়েছে? তা কিভাবে সম্ভব হতে পারে? তাহলে এখন আপনার কি মনে হয়? এখন আমারও মনে হচ্ছে যে আমার ছেলে নয়। কিন্তু আমার ছেলের জামা কাপড় এর গায়ে কিভাবে? আর আমার ছেলেই বা তাহলে কোথায়? আপনার এই দুটো প্রশ্নের উত্তর যখন আমি দিতে পারবো তখন আমার কাজ শেষ হবে। এখন তো সবেমাত্র অনুসন্ধান আরম্ভ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ দারোগা বাবু। আমাদের যেমন ভয়ঙ্কর মনোকষ্ট থেকে আপনি আমাদের রক্ষা করলেন, সেইভাবে আমার ছেলেটির সন্ধান যদি করে দেন, সারা জীবনের জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আচ্ছা আচ্ছা, তার সম্বন্ধে আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনার ছেলে জীবিত আছে এবং তাকে আপনারা যেভাবে যত্ন করে প্রতিপালন করছিলেন সে তার থেকেও অধিক যত্নে প্রতিপালিত হচ্ছে। আপনার এই কথা যদি আমি আমার নিজের মনকে বোঝাতে পারতাম তাহলে আমার মনের কষ্ট অনেকটাই কমে যেত। কিন্তু যতক্ষণ না আমি খোকাকে পাব ততক্ষণ পর্যন্ত আমার মন একথা বুঝবে কি? এই বলে তিনি নিজের স্ত্রীর কাছে চলে গেলেন এবং আমাদের মধ্যে যেসব কথাবার্তা হয়েছিল তা তাকে বুঝিয়ে বললেন। পণ্ডিত মশাইয়ের কথা শুনে বোধহয় তার স্ত্রীও কিছুটা সুস্থ হলেন, কিন্তু পণ্ডিত মশাইকে কিছু না বলে নিজের লজ্জা সম্ভ্রম ত্যাগ করে গাড়ি থেকে নামলেন এবং সেই মৃত বালকটির কাছে গিয়ে তার জামাটা পিঠের দিক থেকে তুলে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। সেই সময় পণ্ডিত মশাই তাকে জিজ্ঞাসা করলেন, ওর পিঠে কি খুঁজছ? যেদিন আমার খোকা চুরি হয় তার আগের দিন সে পড়ে যায়, আর তার পিঠের এক জায়গায় প্রায় 3 আঙুল সমান কেটে গিয়েছিল। সেই জন্যই দেখছি এর পিঠে সেরকম কাটা দাগ আছে কিনা। তার কথা শোনা মাত্র আমরাও সেই বালকের পিঠ ভালোভাবে পরীক্ষা করে দেখলাম, কিন্তু কোথাও কোনো রকম আঘাতের চিহ্ন পর্যন্ত পেলাম না। এতক্ষণ পরে পণ্ডিত মশাই এবং তার স্ত্রী আমার কথায় বিশ্বাস করে সেখান থেকে চলে গেলেন। আমিও তাদের কাছ থেকে বিদায় নিয়ে তাদের পুত্রের অনুসন্ধানের জন্য বের হলাম। অন্যান্য পুলিশ কর্মচারী যারা যেখানে ছিলেন তারা সেই মৃত বালক সম্বন্ধে আর যদি কিছু জানা যায় সেই অনুসন্ধান করতে লাগলেন। আমি সেখান থেকে বেরিয়ে এলাম ঠিকই, কিন্তু কোথায় গিয়ে যে সেই অপহৃত বালকের অনুসন্ধান করব তা কিছুই স্থির করতে পারলাম না। ভাবলাম কলকাতা থেকে বের হওয়ার পথে এবং রেলওয়ে স্টেশনে পুলিশের লোকের নজরদারি আছে, সুতরাং সেই দিকে সন্ধান করা আপাতত নিষ্প্রয়োজন। অবশিষ্ট আছে শুধুমাত্র নদীপথ, সেই দিকে কোনো রকম বন্দোবস্ত করা হয়নি। এই ভেবে গঙ্গার প্রত্যেকটি ঘাটে গিয়ে সেই স্ত্রীলোক এবং বালকটির অনুসন্ধান করতে লাগলাম, কিন্তু কোথাও কোনো রকম সন্ধান না পেয়ে ক্ষুণ্ণ মনে ফিরে এলাম।
পরদিন খুব ভোরে আবার সেই বালকের অনুসন্ধানে বের হব এই ভেবে সমস্ত রাত নিজের বাড়িতেই কাটালাম। রাত 12টার সময় পণ্ডিত মশাইয়ের ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। নিচে গিয়ে তার সাথে দেখা করলাম। আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, দারোগা বাবু, আমার ছেলের কোনো রকম সন্ধান করতে পেরেছেন? না, এখনো পর্যন্ত তো কোনো সন্ধান পাইনি। যদি কোনো রকম সন্ধান পেতাম তাহলে কি আপনার কাছে খবর যেতে বাকি থাকতো? সে কথা আমি শুনবো না। যতক্ষণ পর্যন্ত আপনি আমার ছেলের সন্ধান করে না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আর আমার স্ত্রী দুজনেই এসে আপনার বাড়িতে থাকব। দেখুন, যখন আপনার ছেলে জীবিত আছে তখন তার সন্ধান কেন করতে পারবো না? 2 দিন হোক বা 10 দিন হোক, নিশ্চয়ই আপনি আপনার ছেলেকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমার ছেলেকে অপহরণ করার কারণ কি, কিছু বলতে পারেন? আমার মনে হয় যে ছেলেটির মৃতদেহ পাওয়া গেছে সে আপনার ছেলেরই সমবয়স্ক এবং দুজনের মধ্যে চেহারার বেশ মিলও আছে। যে ছেলেটির মৃতদেহ পাওয়া গেছে তার মৃত্যুর পর তার বাবা মা বোধহয় কোনো অনিবার্য কারণবশত নিজের ছেলের মৃত্যু গোপন করতে বাধ্য হয়েছেন। তারপর আপনার ছেলেকে চুরি করে তার পোশাক মৃত বালককে পরিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছেন এবং আপনার ছেলেকে তাদের নিজেদের ছেলে বলে সকলের কাছে পরিচয় দিয়ে নিজের ছেলের মতোই প্রতিপালন করছেন। এছাড়া আর অন্য কোনো বিষয় তো এখন আমি অনুমান করতে পারছি না। আমার কথা শুনে পণ্ডিত মশাই সেই রাতের মতো বিদায় গ্রহণ করলেন। আমিও গিয়ে আবার শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা আবার সেই চুরি যাওয়া বালকের অনুসন্ধানে নিযুক্ত হওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরোলাম। এই সময় যে রোজ খবরের কাগজটি দিয়ে যায় আমায়, সে কাগজটি এনে আমায় হাতে দিল। খবরের কাগজটি হাতে নিয়ে আমি বের হলাম এবং কাছেই যে ট্রাম দেখতে পেলাম তাতে উঠে কয়লাঘাটে যাব স্থির করলাম। আমি ভেবেছিলাম আগের দিনের মতো আজকেও গঙ্গার ঘাটে ঘাটে ঘুরে অনুসন্ধান করব। ট্রামে যেতে যেতে সংবাদপত্রটি খুললাম। তার ভেতরে 2-1টা খবর পড়ার পর একটা খবরের উপর হঠাৎ আমার চোখ গেল। সংবাদ ছিল এরকম: গতকাল সন্ধ্যার সময় হঠাৎই গেঁওখালির কাছে আরোহী সমেত একটা নৌকা জলে ডুবে যায়। তাতে কতজন আরোহী ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু 2 জন স্ত্রীলোক এবং একটি শিশুর প্রাণ রক্ষা হয়েছে। তারা কে, কোথায় যাচ্ছিল এবং নৌকায় আরও কোনো আরোহী ছিল কিনা তাদেরকে সে সম্বন্ধে জিজ্ঞেস করায় কোনো রকম উত্তর তারা দেয়নি। এখন আপাতত তারা গেঁওখালির বাজারে একটি দোকানে অবস্থান করছে। এই সংবাদটি পড়া মাত্র আমার মনে একরকম সন্দেহ এসে উপস্থিত হলো। একবার ভাবলাম এই সন্দেহের কোনো ভিত্তি নেই, কারণ যে ব্যক্তি যে বিষয়ের চিন্তা সবসময় করে থাকে সেই ধরনের কোনো কথা তার কানে গেলেই তার মনে সন্দেহ উপস্থিত হয়। কিন্তু আবার ভাবলাম, যাই হোক, উক্ত স্ত্রীলোক 2 জন এবং শিশুটি যে কে সেটা আমাকে একবার দেখতে হচ্ছেই। এই ভেবে আর বিলম্ব না করে কয়লাঘাট পর্যন্ত না গিয়ে আরমানিঘাটে গেলাম। ঘাটালের স্টিমার ছাড়তে তখনও অনেক দেরি। সকাল 8টার আগে স্টিমার ছাড়বে না। যাই হোক, সেইখানে সকাল 8টা পর্যন্ত অপেক্ষা করে ঘাটালের স্টিমারে উঠে গেঁওখালির উদ্দেশ্যে যাত্রা করলাম। সময় মতো গেঁওখালিতে গিয়ে উপস্থিত হলাম। সেখানে ছোট বাজারের মধ্যে বালক সমেত সেই স্ত্রীলোক 2 জনের ঠিকানা খুঁজতে বিশেষ কষ্ট করতে হলো না। কিন্তু দোকানের ভেতর যেমন অবস্থা তারা ছিল তাতে সহজে তাদের কোনো কথা জিজ্ঞেস করা একেবারে অসম্ভব হয়ে উঠল। সেই দোকানের মালকিন একজন স্ত্রীলোক ছিল। আমাকে তার দোকানের মধ্যে প্রবেশ করতে দেখেই সে বলে উঠল, মশাই, আপনি ওদিকে যাবেন না, ওদিকে গৃহস্থের মেয়ে বউরা আছে। দোকানির কথা শুনে আমি আর সেদিকে গেলাম না, কিন্তু দোকান ছেড়েও বেরিয়ে গেলাম না। তারই অন্য পাশের আরেকটি জায়গায় বসে সময় কাটাতে লাগলাম। এইভাবে কিছুক্ষণ সেই দোকানে বসে থাকার পর সেই দোকানের মালকিনকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, যেসব গৃহস্থের মেয়েরা তোমার দোকানে আছে তারা কারা? সেসব কথা আমি ওদের অনেক করে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা আমারে কিছুতেই সেসব বলেনি। তবে একখানা নৌকো ভাড়া করে দেবার জন্য বড়ই অনুরোধ করছে, আর বলেছে যে তারা এখন কলকাতাতে ফিরে যাবে। একথা শুনে আমি মহিলাটির হাতে একেবারে 2 টাকা দিলাম এবং বললাম,
যে কোনোভাবে পারো ওদের সঙ্গে যে বাচ্চাটি আছে তাকে একবার বাইরে এনে আমাকে দেখিয়ে যাও। আমার প্রস্তাবে সে সম্মত হলো। এরপর যেখানে ওরা ছিল সেখানে সে গেল এবং কিছুক্ষণ পরে সেই বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে করতে আমার সামনে এসে উপস্থিত হলো। আমিও খুবই যত্নের সাথে সেই বাচ্চাটিকে নিজের কোলে নিলাম। মনে হলো এর বয়স 1.5 বছরের বেশি হবে না, এবং দেখলাম আগে যে বালকের মৃতদেহ দেখেছিলাম তার সাথে এর বিলক্ষণ সাদৃশ্য আছে। যে সামান্য সন্দেহের উপর নির্ভর করে আমি এতদূর এসেছিলাম, এখন দেখলাম আমার সেই সন্দেহ বিশ্বাসে পরিণত হতে লাগলো। তবুও মনের সব সন্দেহ ভালো করে মেটানোর জন্য আমি এক নতুন উপায় অবলম্বন করলাম। আমি যখন থেকে সেখানে ছিলাম সেই স্ত্রীলোক দুটি এবং বাচ্চাটি আমার চোখের সামনে না থাকলেও তাদের কথাবার্তা ও কার্যকলাপের দিকে আমি বিশেষ লক্ষ্য রেখেছিলাম। বাচ্চাটি যতক্ষণ মহিলা দুটির সঙ্গে ছিল ততক্ষণ পর্যন্ত সে কেঁদে কেটে তাদের একেবারে অস্থির করে তুলেছিল। পরিশেষে যখন আমার কাছে তাকে আনা হলো তখনও সে তেমনভাবেই থেকে থেকে কাঁদছিল। আমি আমার ইচ্ছা পূরণ করবার জন্য তাকে কোলে নিয়ে বললাম, আরে কি আশ্চর্য, এর জামার মধ্যে তো পিঁপড়ে ঢুকে কামড়াচ্ছে, এই যন্ত্রণাতে অস্থির হয়ে কাঁদছে আর এটা কেউ বুঝতে পারেনি। এই বলে তার পরনে যে জামাটা ছিল আমি তাড়াতাড়ি খুলে ফেললাম। জামা খুলতেই আমার অভীষ্ট সিদ্ধ হলো। পণ্ডিত মশাইয়ের স্ত্রী বাচ্চার শরীরের যেখানে ক্ষত চিহ্নের কথা বলেছিলেন দেখলাম সেই জায়গায় সেই চিহ্ন বর্তমান। এই দেখে আমি বেশ বুঝতে পারলাম যে এই বাচ্চাটি পণ্ডিত মশাইয়ের ছেলে, যে তাদের বাড়ির পরিচারিকার কাছ থেকে অপহৃত হয়েছিল। বাচ্চাটি যে জামা কাপড়গুলো খুলে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে ছেড়ে আবার তাকে পরিয়ে দিলাম, কিন্তু তার কান্না থামল না। থামবেই বা কি করে? যে বাচ্চা সবসময় তার বাবা মায়ের কাছে থাকতো সে কি সহজে নিতান্ত অপরিচিতদের কাছে স্থিরভাবে থাকতে পারে? যাই হোক, সেই বাচ্চাটিকে আমি সেই দুজন স্ত্রীলোকের কাছে পাঠিয়ে দিয়ে এখন কি করা কর্তব্য তাই মনে মনে স্থির করতে লাগলাম। তারপর স্থির করলাম যে সেখানকার পুলিশের সাহায্য নিয়ে এদের এই অবস্থাতেই ধরা উচিত। সেখান থেকে থানা বেশি দূর নয়। আমি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি সেখানে গেলাম এবং আমার পরিচয় দিয়ে তাদের কাছে সাহায্য চাইলাম। এরপর যা ঘটলো আপনি সহজে অনুমান করতে পারছেন। যাই হোক, বালকটির সাথে স্ত্রীলোক দুজন ধরা পড়ল। তাদের মধ্যে প্রথম জন সেই বালকের মা এবং অপরজন পরিচারিকা বলে পরিচয় দিল। অবশেষে অনেক জিজ্ঞাসাবাদের পর সেই পরিচারিকা আমাকে যেসব কথা বলেছিল তা শুনে আমি বিস্মিত এবং স্তম্ভিত হয়ে পড়েছিলাম। তখন তার কথা অনুযায়ী লক্ষণ নামে এক ব্যক্তির অনুসন্ধান করা আবশ্যক হয়ে পড়ল। শেষ পর্যন্ত এটাই ঠিক হলো যে পরদিন সকালে ওই পরিচারিকাকে নিয়ে আমি লক্ষণের অনুসন্ধানে বের হব, আর সেখানকার পুলিশ অন্য স্ত্রীলোক এবং বালকটিকে কলকাতায় পৌঁছে দেবে। এইসব বিষয়ে সংক্ষেপে বর্ণনা করে কলকাতায় আমার বড় সাহেবের কাছে তার করে দিলাম এবং পণ্ডিত মশাইকেও সংবাদ দিলাম যে তার হারিয়ে যাওয়া ছেলেকে পাওয়া গেছে, আর আমি অপরাধীদের ধরবার জন্য যাচ্ছি। পরদিন সকালে সেই পরিচারিকাকে নিয়ে আমি আবার আরেকটি ছোট স্টিমারে উঠলাম। গেঁওখালি থেকে যে খাল বালেশ্বরের দিকে গেছে সেই খাল বেয়ে আমরা ক্রমে যেতে লাগলাম। যে পরিচারিকা আমার সাথে ছিল তার নাম তারা। তারার বাড়ি কাঁথি মহকুমার কাছে একটা ছোট গ্রামে। তারার যে কথার উপর নির্ভর করে আমি লক্ষণের অনুসন্ধানের জন্য বের হলাম তার সারমর্ম এই। লক্ষণ নামে এক ব্যক্তি রসুলপুর গ্রামে বাস করে। আমি তার বাড়িতেই দাসীবৃত্তি করি। আমার সাথে অন্য যে স্ত্রীলোকটা ধরা পড়েছে সেও রসুলপুরেই থাকে। ওই বাচ্চাটা কে বা কার ছেলে আমি তা জানি না। লক্ষণ বাবু ওকে কোথা থেকে আনিয়েছে, কেনই বা আনিয়েছে তা প্রথমে আমি কিছুই জানতে পারিনি। পরে জেনেছিলাম তান্ত্রিক মতে এই বাচ্চাটার সর্বনাশ করাই তার উদ্দেশ্য ছিল। বাচ্চাটাকে দেখে আমার মনে বড় দয়া হলো। তখন আমি আমার মনের ভাব ওই স্ত্রীলোকটাকে বললাম। তখন দুজনে পরামর্শ করে যাতে এই বাচ্চাটার প্রাণ রক্ষা করতে পারি তার একটা উপায় বের করলাম। রসুলপুর গ্রামটা সমুদ্রের তীরে, আর সেখানে অনেক জেলেরা বাস করে। তাদের মধ্যে অনেকেরই মাছ ধরার ছোট ছোট নৌকা আছে।
আমরা দুজনে পরামর্শ করে ওদের একজনের একটা নৌকা ভাড়া করলাম। ভাড়া করে সমুদ্র তীরের এক জায়গায় তাকে রেখে দিলাম। এদিকে লক্ষণবাবুর হাত থেকে বাচ্চাটাকে কিভাবে সরাতে পারবো তার চেষ্টা করতে লাগলাম আপ্রাণ। অনেক চেষ্টা করেও প্রথমে উপযুক্ত কোনো সুযোগ পেলাম না, কিন্তু ঈশ্বর যাকে রক্ষা করবেন কেউ কি আর তার কোনো ক্ষতি করতে পারে? একদিন লক্ষণবাবু সকালে এসে আমাকে বললেন, এই বাচ্চাটিকে ভালো করে স্নান করিয়ে বালিয়াড়ির মধ্যে যে শিব মন্দির আছে সেইখানেই নিয়ে এসো। আমি সেখানেই চলে যাচ্ছি, সেখানে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছি। আমি আর কোনো কথা বললাম না। তাড়াতাড়ি বাচ্চাটাকে কোলে নিয়ে তাকে স্নান করিয়ে আনবার ভান করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথমেই ওই অন্য স্ত্রীলোকটির কাছে গেলাম। সে বালকটির সাথে আমাকে দেখতে পেয়ে খুবই খুশি হলো। কিছু টাকা পয়সা নিয়ে আমাদের সঙ্গে এলো। নৌকা তো আগে থেকেই প্রস্তুত করা ছিল আমাদের। তাড়াতাড়ি আমরা যেই নৌকায় উঠলাম অমনি মাঝি নৌকা খুলে দিল। সমুদ্রের কিনারা বেয়ে আমরা কিছু দূর গেলাম এবং অবশেষে একটা খালের মধ্যে দিয়ে গেওখালিতে এসে উপস্থিত হলাম। তারার কথা যে মিথ্যে তা বুঝেও আমি তখন কোনো কথা বললাম না। এই লক্ষণ কি, কেনই বা তারা তার নাম করছে? অপর স্ত্রীলোকটির বাসস্থান সত্যিই রসুলপুর গ্রামে কিনা, সেই বা এসে কেন এই গোলযোগে মিলিত হলো, এইসব ভালোভাবে অনুসন্ধান করা আমার কাজের একটা অংশ। সুতরাং তারাকে নিয়ে আমি রসুলপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম। ক্রমে আমি কাঁথিতে গিয়ে পৌঁছালাম। কাঁথি থেকে রসুলপুর 7 ক্রোশের বেশি নয়। গাড়ি ভাড়া করে আমরা সেখানে উপস্থিত হলাম। সেই জায়গার অবস্থা দেখে আমার মনে কেমন ভাব হয়েছিল তা বর্ণনা করা আমার মতো ক্ষুদ্র লেখকের কাজ নয়। আমি যে রসুলপুর গ্রাম এবং যে বালিয়াড়ির কথা আপনাদের কাছে বললাম তা কোন স্থানে অবস্থিত তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। যদি না পেরে থাকেন তাহলে সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একবার স্মরণ করুন, কারণ সেই স্থানের প্রথম পরিচয় বোধহয় তিনিই আপনাদের করিয়েছিলেন। তাঁরই কৃপায় সেই বালিয়াড়ির ভেতরে সেই রসুলপুর গ্রামে নবকুমারের সাথে আপনারা কপালকুণ্ডলাকে দেখেছিলেন। আমি সেই রসুলপুর গ্রামে পৌঁছে লক্ষণের অনুসন্ধান করলাম। অনুসন্ধান করে তার বাড়ি পর্যন্ত গেলাম, কিন্তু লক্ষণকে পেলাম না। প্রতিবেশীদের কাছে জানতে পারলাম লক্ষণ প্রায়ই গ্রামে থাকে না, তার কর্মক্ষেত্র কলকাতায়। সেখানেই সে অধিকাংশ সময় কাটায়। তবে সে যে কী চরিত্রের লোক তা গ্রামের কোনো ব্যক্তির কাছে অজানা নয়। চুরি, জুয়াচুরি, জাল প্রভৃতি অপরাধে সে অনেকবার কারারুদ্ধ হয়েছে। অনেকবার অনেক লোকের সঙ্গে মারামারি করে জরিমানাও দিয়েছে। এছাড়া 2-1টা হত্যাকাণ্ড যে সে ঘটায়নি এমনও নয়, কিন্তু সেই অপরাধের জন্য সে কখনো ধরা পড়েনি। কলকাতার প্রায় সমস্ত পুলিশ কর্মচারীরাই তাকে ভালোভাবে চেনেন, কিন্তু সেখানে যে কোন নামে সে পরিচিত তার রসুলপুর গ্রামে কেউই জানে না। আরও জানতে পারলাম কয়েক মাস হলো কলকাতা বা তার নিকটবর্তী কোনো একটা জায়গা থেকে অল্প বয়স্ক একটি বালকের সাথে অপর একটি স্ত্রীলোককে বের করে এনে সে নিজের বাড়িতেই রেখেছিল। কিন্তু কয়েকদিন মাত্র হলো বালকটির সাথে সেই স্ত্রীলোকটি কোথায় যেন চলে গেছে। লক্ষণ তাদের সঙ্গে গেছে কিনা তা কেউ সঠিক বলতে পারল না। তবে সেদিন সকালে কোনো কোনো ব্যক্তি লক্ষণকে সে গ্রামের মধ্যেই দেখেছিল এমন কথাও বলল। লক্ষণের চরিত্রের বিষয়ে অবগত হয়ে মনে মনে স্থির করলাম লক্ষণকে যেভাবেই পারি আমাকে খুঁজে বের করতেই হবে। মনে মনে এমন ভাবছি, এমন সময় একটা লোক এসে আমাকে বলল, আপনি যে লক্ষণের অনুসন্ধান করছেন আমি তাকে বালিয়াড়ির মধ্যে এক জায়গায় এক্ষুনি দেখে আসছি। এই সংবাদ পেয়ে আমি আর দেরি না করে তারাকে সঙ্গে নিয়ে সেই বালিয়াড়ির মধ্যে প্রবেশ করলাম, কিন্তু নানা জায়গায় অনুসন্ধান করেও কোথাও তাকে দেখতে পেলাম না। অবশেষে বঙ্কিমবাবুর বর্ণিত সেই দেব মন্দিরের কাছে যখন গেলাম তখন দেখলাম দেব মন্দিরের সামনে একটি লোক বসে রয়েছে। দূর থেকে তারা সেই ব্যক্তিকে দেখতে পেয়ে আমাকে বলল, ওই যে লক্ষণবাবু বসে আছেন।
তারার কথা শুনে আমি লক্ষণের কাছে গেলাম এবং লক্ষণও আমাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আমি লক্ষণকে বললাম, আপনার সাথে আমার বিশেষ প্রয়োজন আছে। অনুগ্রহ করে যদি আপনি আমার সাথে আপনার বাড়িতে চলেন তাহলে খুবই উপকার হয়। এই কথা শুনে লক্ষণ আর দ্বিরুক্তি না করে আমার আগে আগে চলতে লাগলো। লক্ষণ আমার কাছে একেবারে অপরিচিত ছিল না। সে আমাকে চিনতে পারুক বা না পারুক, আমি কিন্তু তাকে ভালোভাবে চিনেছিলাম। কলকাতায় সে যে কী নামে পরিচিত সেই নাম যদিও আমার তখন মনে পড়ল না, কিন্তু যেসব কুকার্যের জন্য পুলিশের কাছে সে পরিচিত তা ভালোভাবেই জানতাম। আমরা যখন বালিয়াড়ির ভেতর দিয়ে যাচ্ছি সেই সময় লক্ষণ আমাকে বলল, আপনি আমায় চিনতে পারুন বা নাই পারুন, আমি আপনাকে বিলক্ষণ চিনেছি। জানি জানি আপনি কলকাতা পুলিশের একজন কর্মচারী, আর এটাও বুঝতে পেরেছি যে আপনি কোনো মিথ্যে অপরাধে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছেন। সে যাই হোক, এই অবস্থায় আমি যদি আপনার সাথে না যাই তাহলে এই অসহায় অবস্থায় একা আপনি কি বা করতে পারবেন আমার? লক্ষণের এই কথা শুনে আমি বিস্মিত এবং একটু চিন্তিতও হলাম। তখন উপায়ন্তর না দেখে পকেট থেকে আমার পিস্তলটা বের করে লক্ষণকে বললাম, তুমি ভেবো না যে আমি অসহায়। তুমি যদি সহজে আমার সাথে যেতে সম্মত না হও তাহলে যেন এখনই তোমাকে এইখানে মেরে ফেললে কেউ দেখতে আসবে না। আমার কথা শুনে এবং আমার হাতে পিস্তল দেখে লক্ষণ আর কোনো কথা না বলে যেমন শান্তভাবে চলছিল তেমনি আমার আগে আগে যেতে লাগলো। আমিও সতর্কভাবে পিস্তল হাতে তার পিছনে পিছনে যেতে লাগলাম। ক্রমাগত বালির উপর দিয়ে এবং বালিয়াড়ি ঘুরে ঘুরে আমি খুবই ক্লান্ত হয়ে পড়লাম। এভাবে কিছু দূর যাওয়ার পর এক জায়গায় তখন হঠাৎ সে তার গতি পরিবর্তিত করে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর জোর করে আমার হাত থেকে সেই গুলি ভরা পিস্তলটা কেড়ে নিল। আমি তখন নিরস্ত্র হয়ে পড়লাম তার এই চালে। আমার হাতের গুলি ভরা পিস্তল নিজের হাতে পেয়ে লক্ষণ সদর্পে বলল, তুমি আমাকে মারতে চেয়েছিলে না? এখন দেখো দেখো কে তোমাকে হত্যা করে। লক্ষণ এখন সশস্ত্র আর আমি নিরস্ত্র। তাছাড়া লক্ষণ করতে পারে না এমন কোনো দুষ্কর্ম নেই। এই অবস্থায় লক্ষণের কথা শুনে আমি একটুও যে চিন্তিত বা ভীত হইনি তা কিন্তু নয়। লক্ষণ মুখে যা বলল দেখতে দেখতে সেই কাজ করতেই উদ্যত হলো। আমাকে লক্ষ্য করে আমারই পিস্তল আমার উপর পরপর 2-3 বার ছুঁড়ল। ঈশ্বরের কৃপায় তার একটা গুলিও আমার গায়ে লাগলো। সেখানে বালির একটা স্তূপ এমনভাবে ছিল আমি একটু সরা মাত্রই সেই স্তূপের আড়ালে চলে গেলাম। না হলে সে সময় যেখানে দাঁড়িয়ে লক্ষণ আমার দিকে গুলি ছুঁড়েছিল তা আমার থেকে প্রায় 10 হাত মাত্র দূরে ছিল। ততক্ষণে তারা লক্ষণের কাছে এসে উপস্থিত হয়েছিল। লক্ষণ 3 বার আমার উপর পিস্তল ছুঁড়ল। ঈশ্বরের কৃপায় আমি রক্ষা পেলাম ঠিকই, কিন্তু ওদের দুজনের দশা নিতান্তই শোচনীয় হয়ে পড়ল। যেখানে লক্ষণ দাঁড়িয়ে আমার দিকে পিস্তল ছুঁড়েছিল তার কাছেই পাহাড়ের মতো একটা বালির স্তূপ নিচের দিক থেকে অনেক দিন ধরেই ক্ষয়প্রাপ্ত হয়েছিল। আজ পিস্তলের শব্দে সেই বালির পাহাড় ভেঙে পড়ল, আর দেখতে দেখতে লক্ষণ এবং তারা সেই বালির মধ্যে চাপা পড়ে গেল। এই দেখে আমার মনে একটু দয়া হলো। তখন সেই ভগ্নস্তূপের মধ্যে থেকে আমি বালি সরানোর যথাসাধ্য চেষ্টা করতে লাগলাম। কিছুটা পরিমাণ সরাতেও পারলাম, কিন্তু তাদের কোনোই সন্ধান পেলাম না। বুঝলাম যে এই বালি সরিয়ে তাদের বার করা একজনের কাজ নয়। তখন নিরুপায় হয়ে যদি অন্য কারোর সাহায্য পাই সেই আশায় সেখান থেকে চলে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম 4-5টি লোক কোনো কার্যোপলক্ষে সেখান দিয়ে যাচ্ছিল। আমি সব কথা তাদের কাছে বলতে তারা সম্মত হলো এবং আমার কাছে এসে সেই বালির নিচে থেকে তারা এবং লক্ষণকে উদ্ধার করবার জন্যে বালি সরাতে তারা শুরু করল। অনেকক্ষণ পর্যন্ত এভাবে সরাতে সরাতে ক্রমে লক্ষণ এবং তারার সন্ধান পেলাম এবং তাদের সেখান থেকে বের করে আনা হলো। দেখলাম তারা দুজনেই অজ্ঞান হয়ে গেছে এবং গুরুতরভাবে আহত। বালির স্তূপের কোনো কোনো অংশ বহুকাল ধরে জমা হয়ে হয়তো পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছিল। সেই বালি পাথরের আঘাতেই লক্ষণ এবং তারা সাংঘাতিকভাবে আহত হয়েছিল। লক্ষণ এবং তারার এই অবস্থা দেখে বুঝলাম যে এ যাত্রা তাদের আর নিষ্কৃতি নেই। খুব অল্প সময়ের মধ্যেই
তাদের প্রাণবায়ু বেরিয়ে যাবে। যেসব লোক আমাদের সাহায্যে নিযুক্ত হয়ে লক্ষণ এবং তারাকে বালির মধ্যে থেকে বের করেছিল, তারাও এদের অবস্থা দেখে একেবারে হতাশ হয়েছিল। কিন্তু ওদের মধ্যেই দুজন তাড়াতাড়ি কোথা থেকে এক কলসি জল এনে সেখানে উপস্থিত হল। আমরা যত্ন করে ওদের দুজনের মুখ চোখে জল ছিটতে লাগলাম। ক্রমে দুজনে একটু সুস্থ হতে তখন দুজনকে একটু জল পান করালাম। দুজনের জ্ঞান ফিরতে তারা কোনো রকমে কথা বলতে সমর্থ হল। সেই সময় আমি লক্ষণকে বললাম, লক্ষণ, এখন তোমার শেষ সময় উপস্থিত। আজীবন তুমি শুধু পাপ কাজই করেছ। এখন সেই মহাপাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রার্থনা করো। চিরকাল মিথ্যে কথা বলে নিজের জীবকে তো কেবল কলুষিতই করেছ। সেই মিথ্যে কথা ছেড়ে এখন সত্যি কথা বললে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হবে তোমার। যে বালক চুরির অপরাধে আমি তোমাকে ধরেছি, এখন সেই অপরাধে তুমি কতদূর অপরাধী তার যথার্থ বিবরণ সবার সামনে বলো দেখি। তাহলেই বুঝবো এই শেষ সময়েও তুমি মিথ্যে কথা বলছো কিনা। হ্যাঁ, আমি জানি যে আমার আর বেশি সময় নেই। এই অবস্থায় আমি মিথ্যে কথা বলবো না। না, বাচ্চা চুরির কোনো কথাই আমি জানি না। মিথ্যে কথা? তুমি এই সমস্ত ব্যাপার ভালোভাবেই জানো। তারাকে জিজ্ঞেস করো দেখি সে কি বলে। হ্যাঁ হুজুর, লক্ষণ ঠিকই বলেছে। বাচ্চা চুরির কথা সে সত্যি জানে না, কিন্তু বাচ্চার মাকে সে কিভাবে এনেছিল তা ওকে একবার জিজ্ঞেস করুন তো, তাহলেই সমস্ত কথা বেরিয়ে পড়বে। তারপরে ওই বাচ্চা চুরির বিষয়ে আর যা কিছু জানবার থাকবে তা না হয় আমি আপনাকে বলে দেব। বাচ্চাটির মা কিভাবে আমার সাথে এখানে এসেছিল তা বলতে হলে আমি এর আগে যে ভীষণ কাণ্ড ঘটিয়েছিলাম সে কথা আগে বলতে হয়। যদি আমার মনে জীবনের কিছু মাত্র আশা থাকতো, যদি একটু হলেও আমি ভাবতে পারতাম যে এ দারুণ আঘাতে আমার মৃত্যু হবে না, আমি সুস্থ শরীরে আবার জীবন যাপন করতে পারবো, তাহলে এই বীভৎস কাণ্ড আমি কখনোই জনসমক্ষে প্রকাশ করতাম না। কিন্তু 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 এখন আমি বেশ বুঝতে পারছি যে আমার পরমায়ু শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হবে। এই অবস্থায় মিথ্যে কথা বলে ঈশ্বরের কাছে আর বেশি পাপী হব না আমি। তাই এ সম্বন্ধে যা কিছু জানা আছে তার সমস্তই আপনার কাছে প্রকাশ করছি। আপনি মন দিয়ে শুনুন, বা ইচ্ছে হলে লিখেও নিতে পারেন। এই বলে লক্ষণ চুপ করল। লক্ষণের কথা শুনে আর যেসব ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল তারাও তার কথায় কৌতূহলী হয়ে লক্ষণ যে কি বীভৎস কাণ্ডের বর্ণনা করবে তা শোনার জন্য আমার কাছে এসে দাঁড়ালো। আমি যে অবস্থায় থাকি না কেন, আমার পকেটে একটা বই এবং পেন্সিল সবসময় থাকে। আমি তা বের করে লক্ষণকে বললাম, যা তোমার বলবার আছে বলো, আমি লিখে নিচ্ছি। আমার কথা শুনে লক্ষণ বলতে আরম্ভ করল। বহুদিন থেকেই আমি কলকাতায় আছি। এর মধ্যে চুরি বলুন, জুয়া চুরি বলুন, জাল বলুন, হত্যাকাণ্ডই বলুন, আমার দ্বারা না হয়েছে এমন কোনো অপরাধী নেই। কিন্তু হত্যার মতো বড় অপরাধ করে আমি কখনো ধরা পড়িনি। কেবল ওই চুরি প্রভৃতি ছোটখাটো অপরাধে আমি অনেকবার ধরা পড়েছি, জেলও কেটেছি। সবশেষে জেল থেকে মুক্ত হওয়ার কিছুদিন পরে আমি কোনোভাবে বিজয়ধন মিত্রের বাড়িতে খানসামার কাজে নিযুক্ত হই। সেই সময় তার প্রথম স্ত্রী বর্তমান ছিলেন, কিন্তু কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর বিজয়ধন বাবু ঢাকা জেলায় আবার বিয়ে করেন। তার নতুন স্ত্রীর নাম ভুবন মোহিনী। বিয়ের পর থেকে ভুবন মোহিনী বিজয়বাবুর সাথে বাড়িতেই থাকতে লাগলো। তার সংসারে, নিজের পরিবারে
অন্য কেউই ছিল না। সুতরাং অল্প দিনের মধ্যেই ভুবনমোহিনী সংসারের প্রধান কর্ত্রী হয়ে উঠল। ভুবনমোহিনী লেখাপড়াও শিখেছিল, তবে সংসারের কোনো কাজই তাকে করতে হতো না, সেসব দাস দাসীরাই করত। তার কাজের মধ্যে ছিল তার প্রবীণ স্বামী বিজয়ধনবাবুকে বাহ্যিক ভালোবাসা দেখানো আর চর্বচুষ্য লেজ্জ পেয় দিয়ে নিজের উদর পূর্তি করা। এছাড়াও সে নাটক নভেল পড়ে সময় কাটাতো এবং আমাদের দেখলে মাঝে মধ্যে একটু ঠাট্টা তামাশাও করত। ক্রমে আমি তার ঠাট্টা তামাশার অর্থ বুঝতে পারলাম। সেও আমার মনের ভাব বুঝল। অবশেষে সে পাপিয়সী নিজেও পড়ল আর আমারও সর্বনাশ করল। এইভাবে কিছুদিন মনের সুখে বিজয়ধনবাবুর বাড়িতে চাকরি করলাম, কিন্তু একদিন তার বাড়ি থেকে একটা জিনিস চুরি করার অপরাধে আমার চাকরিটাই চলে গেল। সেদিন থেকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করাই নিষেধ হলো। আমায় পুনরায় কাজে নিযুক্ত করবার জন্য ভুবনমোহিনী অনেক চেষ্টা করলেন, কিন্তু বিজয়ধনবাবু কোনোভাবেই তার কথা শুনলেন না। সুতরাং আমি প্রকাশ্যে সেই বাড়ির ভিতরে প্রবেশও করতে পারলাম না। ভুবনমোহিনীর সাথে কোনো রকম সাক্ষাৎ করবার সুযোগ না পাওয়ায় আমার ভারী কষ্ট হলো সত্যি, কিন্তু বুঝতে পারলাম যে আমার থেকেও তার কষ্ট অনেক বেশি ছিল। তখন তিনি সুযোগ মতোই আমাকে চিঠি লিখতে লাগলেন। আমিও সেই চিঠির উত্তর দিতে লাগলাম এবং তার নির্দেশ মতোই কোনোদিন সকালে কোনোদিন আবার রাতে চোরের মতোই অন্তঃপুরে বাগানে প্রবেশ করে সেখানে তার সাথে সাক্ষাৎ করতাম এবং তার মনোবাঞ্ছা পূর্ণও করতাম। ক্রমে আমার কাছে ভুবনমোহিনীর কতগুলো চিঠি এসে জমা হলো। সেই চিঠি এতটাই স্পষ্টভাবে লেখা ছিল যে যে কেউ দেখলেই তা বুঝতে পারত যে ভুবনমোহিনী কেমন পিশাচী এবং অবিশ্বাসী। সে যাই হোক, অবশেষে এই চিঠিগুলোই আমার বিশেষ সম্বল হলো। সেগুলো তার স্বামীকে দেখাবো বলে ক্রমে তার থেকে অর্থ উপার্জনের একটা পথ প্রশস্ত করলাম। ভয় দেখিয়ে তার কাছ থেকে যত অর্থ সংগ্রহ করতে লাগলাম, নানান রকম দুষ্কার্য করে সেই অর্থ ব্যয় করতেও লাগলাম। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। ভুবনমোহিনীর কাছে যা অর্থ ছিল তাও ক্রমে ফুরিয়ে গেল, কিন্তু আমার অর্থ পিপাসা তো মিটল না। এই সময় তার নির্দেশে একদিন বিকেলে অন্তঃপুরের বাগানের মধ্যে প্রবেশ করলাম এবং সেখান থেকে ক্রমে ভুবনমোহিনীর ঘরেও গেলাম। সেদিন আমার কিছু অর্থের প্রয়োজন ছিল, কিন্তু ভুবনমোহিনীকে তা দেওয়ার জন্য বললে সে তা দিতে পারল না। তখন তাকে ভয় দেখিয়ে অর্থ সংগ্রহ করবার জন্য সেই ঘর থেকে বিজয়ধনবাবুর পিস্তল ও কয়েকটা গুলি নিয়ে আমি আত্মহত্যা করব বলে তাকে ভয় দেখালাম এবং সেই পিস্তল নিয়ে অন্তঃপুরের বাগানের মধ্যে প্রবেশ করলাম। সত্যি আমি আত্মহত্যা করব বলে ভুবনমোহিনীর ভয় হলো। সুতরাং সেও আমার পেছন পেছন বাগানের ভিতরে গিয়ে উপস্থিত হলো। বাগানের ভেতরে সে আমার হাত থেকে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, আর যাতে সে পিস্তল না নিতে পারে আমিও চেষ্টা করতে লাগলাম। এইভাবেই দুজনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পিস্তল নিয়ে কাড়াকাড়ি করছিলাম। সেই সময় হঠাৎ কোথা থেকে বিজয়ধনবাবু এসে আমাদের সামনেই উপস্থিত হলেন এবং আমাদের কাণ্ড কারখানা সচক্ষে নিরীক্ষণও করলেন। আমি বুঝলাম এতদিন পরে আমাদের গুপ্ত প্রণয় প্রকাশ হয়ে পড়ল। এখন আমাদের পরিণাম ভয়ানক হবে। সেই ভয়ে ভীত হয়ে আমার হাতের পিস্তল বিজয়ধনবাবুকে লক্ষ্য করে ছুড়লাম। পিস্তলের গুলি প্রচন্ড জোরে তার বুকে লাগলো এবং সেখানে পড়া মাত্রই তার মৃত্যু হলো। পিস্তল থেকে তখন ধোঁয়া বের হচ্ছিল।
আমি আমার হাতে সেই পিস্তল তার পাশে ছুড়ে দিয়ে ভুবন মোহিনীকে বললাম, এ এক সর্বনাশ হলো। এরপর প্রকৃত কথা প্রকাশ পেলে তোমার আমার দুজনেরই সর্বনাশ হবে। এমন অবস্থায় যদি তুমি তোমার মান সম্মান বজায় রাখতে চাও এবং আমার হাতে এইভাবে মারা যাওয়ার বাসনা যদি তোমার না থাকে, তাহলে সব কথা গোপন করে তোমার স্বামী তার নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন এই কথাই সকলকে বলবে। এর অন্যথা হলে জানবে আমি তোমার সর্বনাশ করব। প্রথমে তোমার দুশ্চরিত্রের কথা সবার সম্মুখে প্রকাশ করব এবং পরিশেষে তোমার এই পাপ রক্তে আমার এই পাপ হাত রাঙা করব। এই বলতে বলতেই দেখলাম ভুবন মোহিনী চিৎকার করে উঠল এবং সেই সঙ্গে বাড়ির ভিতরে চাকরেরা সেখানে এসে উপস্থিত হলো। তারা পাছে আমাকে দেখতে পায় এই ভয়ে আমি গাছের আড়াল দিয়ে সেই বাগান থেকে পালিয়ে গেলাম। এই ঘটনায় ভুবন মোহিনী বড়ই সমস্যায় পড়ল। সে বুঝতে পারল প্রকৃত কথা বলতে হলে তার চরিত্রের কথাও বের হয়ে পড়বে। সুতরাং বাধ্য হয়ে আমার কথা মতোই তাকে চলতে হলো। তখন সেই পিশাচি অবলীলায় মিথ্যে কথা বলল সকলকে। বলল যে ঋণের জ্বালায় তার স্বামী নাকি আত্মহত্যা করেছে। স্বামীর মৃত্যু সম্পর্কে স্ত্রীর এই কথা সকলেই বিশ্বাস করল এবং পরিশেষে বিচারে আত্মহত্যাই সাব্যস্ত হলো। আমাকেও আমার কৃতকর্মের জন্য দণ্ডভোগ করতে হলো না। আর ভুবন মোহিনীর এই কলঙ্কের কথাও কেউ জানতে পারল না। এইভাবেই সব দিক রক্ষা পেল। এই ঘটনার পর উকিলের সাহায্য নিয়ে যখন বিজয়ধনবাবুর কাগজপত্রের পরীক্ষা হলো, তখন দেখা গেল তিনি একখানি উইল রেখে গেছেন। তার সারমর্ম এই যে তার সমস্ত বিষয়ের উত্তরাধিকারী তার নাবালক পুত্র হবে এবং যতক্ষণ না তার পুত্র সাবালক হবে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী ভুবন মোহিনী সেই সমস্ত রক্ষণাবেক্ষণ করে উপসত্ত্ব থেকে সমস্ত খরচ নির্বাহ করবে। কিন্তু মূল বিষয় কিছুই নষ্ট করতে পারবে না সে। বালকের নাবালক অবস্থায় যদি ভুবন মোহিনীর মৃত্যু হয়, তাহলে সেই বিষয় দেখভাল করবার ভার সুশীলচন্দ্র মিত্রের হাতে অর্পিত হবে। আর যদি আগে পুত্রের মৃত্যু হয়, তাহলে সেই সমস্ত বিষয় সুশীলচন্দ্র মিত্রের হবে। আর ভুবন মোহিনী অন্নবস্ত্রের জন্য সুশীলচন্দ্র মিত্রের থেকে মাসোহারা পাবেন। উইলের মর্ম যখন সকলে পড়ল, তখন থেকেই সেই 1.5 বছর বয়স্ক বালকের উপর সকলের দৃষ্টি পড়ল এবং তখন থেকেই আগের চেয়েও অনেক বেশি যত্নে সে লালিত পালিত হতে লাগল। সেই সময় ভুবন মোহিনীর সঙ্গে পরামর্শ করে কিছুদিন আমোদ প্রমোদ করবার জন্য তাকে আমার বাড়িতে আনবার পরামর্শ করলাম। সে আমার প্রস্তাবে সম্মত হলো এবং তার বাপের বাড়ি যাওয়ার নাম করে আমার সাথে আমার বাড়িতে থাকতে লাগলো। এই তারা সুন্দরী অর্থাৎ তারই চাকরানি, এ আমাদের অনেক কথাই জানতো। সুতরাং এও ভুবন মোহিনীর সাথে আমার বাড়িতেই এসেছিল। এইভাবে কয়েকটা মাস আমার বাড়িতে থাকবার পর আজ কয়েকদিন মাত্র হলো ভুবন মোহিনী ও তারা সেই বাচ্চাটিকে নিয়ে কলকাতা যাওয়ার জন্য এই স্থান ত্যাগ করেছেন। আমি ওদের সাথে যাইনি। সুতরাং এর পর কি হয়েছে আমি জানি না। আমি যতটুকু জানি সবটাই আপনাদেরকে বললাম। এই বলে লক্ষণ চুপ করল। সে যা যা বলল তার সমস্ত বিবরণ আমি আমার পকেট বুকে লিখে নিয়েছিলাম। আমি যা লিখেছিলাম তা এবার পড়ে শোনালাম। তখন তার সময় হয়ে এসেছিল এবং তার কথা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবুও সমস্ত কথা শুনে সে কোনো রকমে বলল, যা লিখেছেন তা সবই ঠিক। তখন আমি আমার হাতের পেন্সিল তার হাতে দিয়ে আমার পকেট বইটি তার সামনে ধরলাম। লক্ষণ আমার উদ্দেশ্য বুঝতে পারল। একবার আমার মুখের দিকে তাকালো এবং আমার পকেট বইতে অনেক কষ্টে তার নাম সই করল। সেই সময় যে সকল ব্যক্তি সেখানে উপস্থিত ছিল, লক্ষণ সই করবার পর তাদের মধ্যে যারা লিখতে জানত তারাও সই করল সাক্ষী হিসেবে।
যাই হোক, লক্ষণের বাড়ি থেকে যাওয়ার পর যে কি হয়েছিল সে কথা তারাকে জিজ্ঞেস করায় সে বলল, এখান থেকে নৌকা করে আমরা যখন কলকাতায় যাচ্ছিলাম, পথে খোকা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে এবং কলকাতার কাছাকাছি পৌঁছানোর আগেই সে আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে যায়। এই অবস্থায় গিন্নিমা খুবই কাতর হয়ে পড়েন এবং তার ছেলের মৃত্যুর সংবাদ জানাজানি হওয়া মাত্র তার স্বামীর উইল অনুযায়ী তিনি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন এই ভয়ে আরো অধীর হয়ে পড়েন। আমি আগে থেকেই সব কথাই জানতাম, সুতরাং তখন নিরুপায় হয়েই আমরা খোকার মৃত্যু গোপন করব স্থির করলাম। কলকাতায় আমরা যেখানে বাস করতাম তার কিছু দূরে কৃষ্ণানন্দ নামে এক পণ্ডিত বাস করতেন। তারও একটি ছোট বাচ্চা ছেলে ছিল এবং সে আমাদের খোকার প্রায় সমবয়স্ক। দেখতে অনেকটা একই রকম ছিল। আমরা মনে মনে স্থির করলাম পণ্ডিত মশাইয়ের সেই বালকটিকে চুরি করে এনে আমরা তাকে পালন করব এবং তাকেই বিজয়ধন বাবুর ছেলে বলে পরিচয় দেব, না হলে আমাদের ওই বিষয় থেকে বঞ্চিত হতে হবে। এই রকম পরামর্শ করেই কলকাতার ঘাটে আমাদের নৌকা রাখলাম। সেখান থেকে গিয়ে কোনো রকমে কৌশল করে পণ্ডিত মশাইয়ের ঝিয়ের কাছ থেকে তার ছেলেটিকে চুরি করে আবার নৌকায় এলাম। সুযোগ মতো তার জামা কাপড় সমস্ত খুলে ফেলে খোকাকে পরিয়ে দিলাম এবং রাতে খোকার মৃতদেহ এক জঙ্গলের মধ্যে রেখে নিজেদের নৌকায় ফিরে এলাম। যেখানে খোকার মৃতদেহ রেখেছিলাম আমরা জানতাম পুলিশ সেখান থেকে মৃতদেহ পাবে এবং এই সাব্যস্ত করবে যে এই মৃত বালক পণ্ডিত মশাইয়ের চুরি হয়ে যাওয়া বড় ছেলে ছাড়া আর কেউ নয়। সুতরাং আমাদের ওপর কোনো রকম সন্দেহ করবে না কেউ। যাই হোক, এই সব কাজ করে তখন বাচ্চাটিকে নিয়ে কলকাতায় আসতে আমাদের সাহস হলো না। আমরা যে নৌকা করে কলকাতায় আসছিলাম আবার সেই নৌকা করেই রসুলপুর গ্রামে ফিরছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গেউখালির কাছে আমাদের নৌকা ডুবে যায়। দাড়িমাঝি আর নৌকার কি হলো সেটা বলতে পারি না, কিন্তু আমরা বাকি লোকেদের সাহায্যে সে যাত্রায় প্রাণে বেঁচে গেলাম। তারপর যা ঘটেছে আপনি তো সবই জানেন। তারা চুপ করল। তারাও লক্ষণের থেকে এই সমস্ত ব্যাপার জানতে পেরে আমার কাছে যারা দাঁড়িয়েছিল তারাও বিস্মিত এবং স্তম্ভিত হয়ে গেল। এইসব অশিক্ষিত সাধারণ লোকেদের বোধবুদ্ধির কথা শুনে আমিও খুবই আশ্চর্য হলাম। যাই হোক, আমার কাজ শেষ হলো। এই ঘটনার প্রায় 1 ঘন্টা পরে লক্ষণ ও তারা দুজনেই মারা গেল। রসুলপুর গ্রামের চৌকিদারকে দিয়ে লক্ষণ এবং তারার মৃত্যু সংবাদ নিকটবর্তী থানাতে প্রেরণ করলাম। সেখান থেকে জনৈক কর্মচারী এসে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধান করে এবং নিয়মিত লেখাপড়া করে লাশের গতি করে নিজের থানায় চলে গেলেন। লক্ষণ এবং তারার কথা শুনে আমি যেমন বিস্মিত হয়েছিলাম, আমার কাছ থেকে সেই সব শুনে এবং দুজনের শেষ সময়ের জবানবন্দি দেখে সেই কর্মচারী যার পর নাই আরও বিস্মিত হয়েছিলেন। আমি সেখানে আর দেরি না করে বিজয়ধন মিত্রকে হত্যা করা এবং কৃষ্ণানন্দ পণ্ডিতের বালককে অপহরণ করা প্রভৃতি ভয়ানক অপরাধগুলো ভুবন মোহিনীর কাঁধে চাপাবো বিবেচনা করে যত শীঘ্র পারি কলকাতায় এসে উপস্থিত হলাম। কিন্তু কলকাতায় এসে শুনলাম যে পূর্বঘটিত অপরাধ দুটির দণ্ড প্রদান করা যেতে পারে এমন লোক এই জগতে আর কেউই নেই। লক্ষণ এবং তারা পূর্বেই মারা গেছে। অবশিষ্ট ছিল ভুবন মোহিনী। সেও গেউখালি থেকে কলকাতায় আসবার সময়
লোকলজ্জার ভয়ে জাহ্নবীর জলে নিজের জীবন বিসর্জন দিয়েছে। দোষীরা যখন এইভাবেই আমাদের হাত থেকে নিষ্কৃতি পেল, তখন আর কি করব? পণ্ডিত কৃষ্ণানন্দকে ডেকে তার পুত্র তার হাতে সমর্পণ করলাম। তিনি আদর করে নিজের পুত্রকে কোলে নিলেন এবং আমাদের আশীর্বাদ করতে করতে নিজের বাড়িতে ফিরে গেলেন। আমার মুখে এই সব বিষয়ে আদ্যপান্ত শুনে সুশীলচন্দ্র একেবারে বিস্মিত হয়ে পড়লেন। তার মুখ থেকে সেই সময় স্পষ্টভাবে আর কোনো কথা নির্গত হলো না। শুধু বললেন, তারপর আর কি? বিজয়ধন বাবুর পরিত্যক্ত সমস্ত বিষয়ের উত্তরাধিকারী এবার আপনি হলেন। আমার কথা শুনে সুশীলচন্দ্রের মুখ থেকে আর কোনো কথা বের হলো না। কাঠের পুতুলের মতো কেবল সে আমার মুখের দিকে চেয়ে রইল। এই ব্যাপার দেখে আমি তাকে বললাম, সব কথা তো এখন আপনি জানতে পারলেন, এখন আপনি সেখানে যেতে পারেন। অবসর সময় এসে আমার সাথে সাক্ষাৎ করবেন, প্রয়োজন হলে সেই সময় আমার কাছে যেসব কাগজপত্র আছে তা আপনাকে দেব। আমার কথা শুনে সুশীলচন্দ্র আর কোনো কথা না বলে হতবুদ্ধির মতো সেখান থেকে চলে গেলেন। কি জানেন তো, এখান থেকে দুটো জিনিস দেখা গেল, যাকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আবার এটাও দেখা গেল যে সৎ মানুষ যে সৎভাবে চেষ্টা করে কোনো কিছু সঠিকভাবে পাওয়ার, তার ক্ষেত্রে এটাই নিয়ম, রাখে হরি মারে কে। এইভাবেই সম্পত্তি লাভ করলেন সুশীলবাবু, আর আমাদের এইভাবেই উত্তর পুরুষের সন্ধান পর্ব সমাপ্ত হলো। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে দারোগা প্রিয়নাথের কাহিনী অবলম্বনে উত্তর পুরুষের সন্ধানে। গল্পটির ভাবানুবাদে দেবস্মিতা, গল্প পাঠে ও দারোগা প্রিয়নাথের ভূমিকায় সৌরভ, অন্যান্য বিভিন্ন চরিত্রে প্রাহি, শুভদীপ, স্নেহাদ্রি, পিনাকি, ঝিনুক, সুমন, মলয়, ইন্দ্রনীল, শুভ, তানিশা, নীতি, সোনিয়া ও কৌশিকী। কাহিনীর নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। পুজোর দিনগুলো খুব ভালো কাটুক এই কামনা করি। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। শুভ শারদিয়া। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও রোমাঞ্চকর গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।